প্রিয় লিসেনার, আজকের প্রতিটি গল্প মন দিয়ে শোনার অনুরোধ রইল, কারণ আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাছাই করা কিছু হাড়হিম করা বাস্তব অভিজ্ঞতা। এই ভয়ঙ্কর মুহূর্তগুলোর সাক্ষী হতে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে প্রতিদিন সবার আগে আমাদের এই রহস্যময় জগতের গল্পগুলো আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, ঘটনাগুলো আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন, যাতে তারাও এই রোমহর্ষক অভিজ্ঞতার ভাগ পায়। তাহলে চলুন আর দেরি না করে চলে যাই আজকের ঘটনায়। এখন যেটা করবো সেটা হচ্ছে প্রথমেই যাবো একটা ঘটনায়, যে ঘটনাটা ইমেল, সেই ইমেল দিয়ে শুরু করতে চাই আমাদের আজকের এপিসোডটি। এখন কেমন লাগে ইমেল। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কথাটি জিজ্ঞেস করলাম না, আমি জানি আপনি সবসময় ভালো পাবেন। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই ঘটনাটি আপনি পড়ে শোনালে খুশি হব। আমার নাম এমডি খায়রুল ইসলাম। আমি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানা থেকে বলছি। আমি 2012 সালে সর্বপ্রথম ঢাকায় আসি এবং এরপর থেকে আমি ভূত এফএম নিয়মিত শুনি। আমি লিসেনারদের ঘটনা যেগুলো বলেন তারা সে বিষয়ে সমস্ত ঘটনা খুবই মনোযোগ দিয়ে শুনি। ঘটনাগুলো শোনার সময় আমার মনে হয় প্রতিটি ঘটনা যেন আমার নিজের সাথে ঘটে যাচ্ছে। আমার গ্রামের বাড়ি থেকে সাধারণত আমি ঢাকায় আসার পরে যখন ভূত এফএম জয়েন করি, তখন ঢাকায় প্রতিটা এপিসোডই আমি রেডিও ফুর্তির মাধ্যমে শুনি। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাই। আমার ঘটনাটি 2014 সালে। আমি রাত 8টা বাজে আমার আপুর বাসার উদ্দেশ্যে রওনা দেই। আপুর বাসায় যেতে বেজে যায় রাত 9টা। আপুর বাসা, সেখানে গিয়ে আপুর সাথে গল্প সল্প করে ঘড়িতে প্রায় 10টা কি 10:30। কথার ফাঁকে হঠাৎ আপুকে জিজ্ঞেস করলাম আমার ভাগ্নের কথা। সে কোথায়, তাকে তো দেখছি না। তখন আপু আমায় বলেন সে তো বাসায় নেই। আমি জিজ্ঞেস করলাম কেন? তখন আপু আমায় বললেন যে তোর ভাগ্নে বন্ধু বান্ধব নিয়ে কোথায় যেন যাওয়ার কথা, মনে হয় সেখানে গিয়েছে। আপুর এই কথা শুনে আমি আপুকে বললাম রাত্রি অনেক হয়ে গিয়েছে, আমি এখন বাড়ি চলে যাব। সো সে যে কথা সেই কাজ। আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে ভাবলাম যে ভাগ্নিকটা ফোন করি। ফোন করার পর জিজ্ঞেস করলাম কিরে তুই কই? জবাবে উত্তর দিল আমি এখন পূজায়। আমি জিজ্ঞেস করলাম তুই এত রাতে পূজায় কি করিস? সে আমায় বলল বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে এসেছি। কেন মামা, তুমি আসবে নাকি? আমি তাকে না বলতে পারলাম না। আমি তাকে বললাম তোর লোকেশনটা দে আমায়। তারপর সে বলল তুমি ঋষিপাড়ায় এসে আমায় ফোন দিও। সো বলে রাখা ভালো, এই ঋষি গ্রামে আমি আরো অনেকবারই গিয়েছিলাম এবং সেখানকার পূজা দেখার জন্য। এখানে কিছু হিন্দু ধর্মের জাতির নাম ছিল ঋষি। তো তারা সবাই একসাথে থাকতো বলে এই এলাকার নাম দেওয়া হয়েছিল ঋষিপাড়া। তার ধর্মের সবচেয়ে বড় পূজা ছিল কালী পূজা। তো তখন কালী পূজার উৎসব চলছিল। আমি এই পূজায় আরো অনেকবার গিয়েছিলাম। তারপর আমি ঋষিপাড়ায় রাস্তার দিকে হাঁটতে শুরু করলাম। এই রাস্তা সম্পর্কে কিছু কথা না বললেই না। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রথম অবস্থায় কিছু বাড়িঘর পড়ে, তারপর বেশ খানিকটা ফাঁকা পথ। এই ফাঁকা জায়গাগুলোতে চাষাবাদ করা হয়। তারপর সেই ঋষিপাড়া গ্রামটি। সেই সময়টা ছিল হালকা শীত। আমি খুব ফুরফুরে মনে এগিয়ে যাচ্ছিলাম। তখন ঘড়িতে সময় আনুমানিক রাত 11:30। চাঁদের আলোয় রাস্তাটি পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি ফাঁকা রাস্তার মাঝখান দিয়ে গিয়ে পৌঁছলাম। তখনই ঘটে আমার জীবনের সবচেয়ে ভয়ানক ঘটনাটি। আমি খুব স্বাভাবিকভাবে এই রাস্তাটিতে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করে আমি যে দুটো জিনিস দেখতে পেলাম, এই জিনিসগুলো দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার 10 ফুট সামনে দুটো ভয়ঙ্কর কালো কুকুর, অথচ আমি যখন 10-15 ফুট দূরে ছিলাম তখন আমি দেখেছিলাম রাস্তাটি একদম পরিষ্কার। হঠাৎ করে কুকুরগুলো আমার সামনে এসে খুবই ভয়ানক গর্জন করছে। আমি যেটা খেয়াল করলাম, কুকুর দুটি কোন দিক থেকে দৌড়ে আসেনি, ভয়ানক গর্জনের সাথে মাটি ফেটে বেরিয়ে আসছে। আমি কুকুর দুটিকে একইভাবে ফেস করলাম।
এত ভয়ঙ্কর ভাবে গর্জন করছে যে কোনো কুকুরের কাছ থেকে এরকমটি শোনা যায় না, মানে এমন গর্জন শোনা যায় না। কুকুরগুলি দেখতে অন্য স্বাভাবিক কুকুরের চেয়ে অনেক বড় ছিল আর কুচকুচে কালো ছিল। ঠিক সেই মুহূর্তে আমি কি করব আমি কিছু বুঝে উঠতে পারলাম না। আমি তখন মনে মনে ভাবতে লাগলাম, আজই মনে হয় আমার জীবনের শেষ দিন। আমি মনে মনে সূরা পড়তে লাগলাম, কিন্তু কিছুই হচ্ছে না। কুকুর দুটো আরো ভয়ানক গর্জন করে আমার দিকে আসছে, মনে হচ্ছে এখনই এসে আমাকে কামড়াবে। এইভাবে কতটা সময় অতিবাহিত হয়েছে জানি না। হঠাৎ কেন যেন মনে হলো জোরে একটা ধমক দেই, যদি কোনো কাজ হয়। আমি ধমক দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমার ভয়ের কারণে আমার ভেতর থেকে শব্দ এতই আস্তে বের হলো যে আমার ধমক আমি নিজেই শুনতে পাইনি। আমার মনে হতে লাগলো আমি এক বিশাল মরুভূমির মাঝখানে দুটি হিংস্র জানোয়ারের সামনে আমি এক অসহায় প্রাণী। আমার হিংস্র জানোয়ারগুলি আমার দিকে বড় বড় সাদা দাঁত বের করে এগিয়ে আসছে, আমাকে তাড়া করছে। আমি ভয়ে নড়াচড়ার শক্তিটুকু হারিয়ে ফেলেছি। চারিদিকের পরিবেশটাও ভয়ানক হয়ে আসছে। কুকুরগুলো এখন আমার একেবারে কাছে চলে এসেছে, মনে হচ্ছে এখনই আমাকে আক্রমণ করবে। আমি চিৎকার করার চেষ্টা করি, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। ধরেই নিয়েছিলাম আমার জীবনের সমাপ্তি এখানেই ঘটবে। নিজেকে নিজের কাছ থেকে খুব অসহায় মনে হচ্ছিল। আমার কি কিছুই করার নেই? মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম, কারণ আমার মন বলছিল একমাত্র আল্লাহ তাআলাই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন। সাহায্য চাইছিলাম আর ভয়ার্ত দৃষ্টিতে কুকুর দুটির দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করে কেন যেন আমার পেছন দিক দিয়ে কেউ একজন টর্চ মারলো, এবং টর্চের আলোটা অনেক পাওয়ারফুল ছিল। সে আলোয় আমার চারিপাশটা আলোকিত হয়ে উঠল। সে আলোয় আমি যা দেখলাম তা আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম সেখানে কিছুই নেই, নেই কোনো কুকুর, নেই কোনো কুকুরের ভয়ানক শব্দ। চারিদিকের পরিবেশটা অনেক শান্ত। টর্চ মারার লোকটি খুবই অল্প সময়ে আমার কাছে চলে এসেছে। লোকটি আমার কাছে আসার পর আমাকে জিজ্ঞেস করলো, কি ভাই, কোনো সমস্যা? এখানে একা একা দাঁড়িয়ে আছেন কেন? আমি জবাবে, না, কোনো সমস্যা নেই বললাম। এই বলে তার কাছ থেকে তার হাতে থাকা টর্চটি ছিনিয়ে নিয়ে হন্তদন্ত হয়ে চারিদিকে কুকুরগুলোকে খুঁজতে থাকি। কারণ এগুলো যদি সাধারণ কুকুর হয়ে থাকে তাহলে এত তাড়াতাড়ি পালিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ রাস্তাটির পাশে অনেক খালি জমি। কিন্তু না, চারিদিকে টর্চ মেরেও কোনো কুকুর দেখতে পেলাম না। তবে আমার সাথে থাকা লোকটি আমায় বারবার জিজ্ঞেস করতে লাগলো, কি ভাই, কোনো সমস্যা হয়েছে? আমি লোকটির মুখের দিকে তাকিয়ে বললাম, তারপর লোকটি আমায় জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাবেন? আমি জবাবে বললাম, আমি ঋষিপাড়া যাব। কথাটি শুনে মুচকি হাসি দিয়ে বলল, হো হো, আমিও ঋষিপাড়া যাব, আপনি আমার সাথে আসেন। তারপর আমি কোনো কথা না বাড়িয়ে লোকটির সাথে রওনা দেই। যাওয়ার সময় লোকটি আমায় বারবার জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছিল? তারপর আমি তাকে সমস্ত ঘটনা খুলে বলি। ঘটনা শোনার পর লোকটি আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, এগুলো কোনো ব্যাপার না। আমি তার কাছ থেকে কারণ জানতে চাইলাম। লোকটি আমায় বললেন, এই ঘটনা এই এলাকায় আরো অনেকের সাথে ঘটেছে, আবার কেউ কেউ এই ঘটনাকে কেন্দ্র করে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি তারপর জিজ্ঞেস করলাম, এই ঘটনা কি কোনো সময় আপনার সাথে ঘটেছে? লোকটি আবারও আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললেন, না। আমি বললাম, তারপর তার কাছ থেকে এই ঘটনাগুলো কেন এখানে ঘটে জানতে চাইলাম। লোকটি আমাকে জবাবে যা বললেন, এই ঋষিপাড়ায় নাকি অনেক আগে একজন লোক ছিলেন, তার নাম হলো বংশী। এই ব্যক্তি পেশায় একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান। তিনি কালো জাদু করতেন, আর তার সাথে সবসময় দুটো কালো রঙের কুকুর থাকতো।
বলে রাখা ভালো, এই বংশীর নাম আমিও অনেক শুনেছি, এবং তার কাছ থেকে যদি কোনো ব্যক্তি কালো জাদু করতেন তাহলে নাকি এই কালো জাদু 100% কাজ করত। তারা কি ধরনের জাদু করতেন কিছু নাম উল্লেখ না করলে নয়, যেমন কাউকে বান মারা, কোন সুন্দর মেয়েকে বশ করে বিয়ে করা, ইত্যাদি ইত্যাদি। এই বংশী মারা যাবার পর থেকে নাকি তার চারপাশে থাকা এই কুকুরগুলিকে আর দেখতে পাওয়া যায়নি। আর আমার সাথে যেই জায়গাটিতে এই ঘটনাটি ঘটেছে তার দক্ষিণ দিকে আমার প্রায় 30 ফুট দূরে এই বংশীকে হাঁটু কেড়ে মাটি চাপা দেওয়া হয়। তারপর থেকেই রাতের বেলায় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেই নাকি এই কালো কুকুরগুলোকে দেখে। আবার কেউ কেউ এই কুকুরগুলোর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমারও সেদিন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, হয়তো আল্লাহ তাআলার কোনো রহমতের কারণে আমার কোনো ক্ষতি হয়নি। সো এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, সেগুলো সময় পেলে শেয়ার করব। এই বলে তিনি তার ফোন নাম্বার শেয়ার করে ঘটনাটি শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন চলে যাব একটা ঘটনায়। এটি একটা ইমেল পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, গাইবান্ধা থেকে শাকিল আল সাইদ। ভূতফানের জন্মদিনের শুভেচ্ছা। আপনি আর আপনার পাশে এই মুহূর্তে যারা আছেন আর যারা ভূতফান শুনছেন, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। অনেক ঘটনা ঘটে যায়, কিন্তু কিছু ঘটনার ব্যাখ্যা বা সমাধানের উত্তর খুঁজে পাওয়া যায় না। হয়তো বা পাওয়া যায়, তা আমার জানা নেই। মানুষ মারা যাবে সেটাই কি স্বাভাবিক না? কিন্তু আমার নানু বাড়ির পরিচিত মুখগুলো আর আমার বাবার পরিবারের পরিচিত মুখগুলো যারা ছিল আর যারা আছে, সবাই আমাদের বাড়িটাকে কেন জানি খুব ভয় পায়। জানি না কেন, তবে আমাদের পরিচিত যারা ছিল, যারা মারা গিয়েছেন, ওনারা ঠিক মৃত্যুর আগে আমাদের বাসায় এসে শেষবারের মতো দেখা করে গেছেন। জানি না এটা মৃত নাকি অন্য কিছু। এই জন্য সবাই বলে তোমাদের বাড়ি থেকে এসেই যদি মৃত্যু হয়। গাইবান্ধা জেলার সাঘাটা থানায় আমার দেশের বাড়িটা মেইন রাস্তার পাশে। বাড়ির চারিদিকটা ইটের দেয়াল দিয়ে আবদ্ধ করা। বাড়িটাকে বাহির থেকে দেখলে মনে হয় এই বাসায় কেউ বুঝি থাকে না। বাড়িটার যে মেইন গেট আছে তার পাশেই 3টি কবর। একটি কবর আমার বাবার দাদির, আর বাকি দুটো আমার যমজ ছোট বোনদের। বলে রাখা ভালো, আমাদের বাড়িটা কিন্তু আধা পাকা। বাড়িটির চারপাশে নারিকেল গাছ আর বাসার ঠিক পেছনে একটি বাগান আছে। ঢাকা থেকে যখন আমার বন্ধুরা আমার বাসায় আসতো তখন ওরা যেতে চাইতো না, বলতো এত গরমের মাঝেও তোদের বাড়িটা এত ঠান্ডা কেন? কেমন একটা শান্তি লাগে, কেমন সুগন্ধ দিয়ে একটা স্তব্ধ পরিবেশ। ওরা তো জানে না আমি আর আমার আম্মু জানি কি ঘটনা ঘটে এই বাড়িটাতে। আমার নানু মারা যায় সময়টা 2000। যেদিন মারা যান ঠিক আগের দিন হঠাৎ করে নানু আমাদের বাসায় বিকেলে আসেন। নানু আমাকে আর আম্মুকে বলেন, তোদেরকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই চলে এলাম। রাতের খাবার শেষ করে নানু আর আমি একসাথে রুমে। নানু মনে হয় ঘুমিয়ে পড়েছিলেন। সময়টা ছিল শীতকাল, তাই লাইটটা অফ করে যেই লেপের নিচে ঘুমানোর জন্য যাব তখনই নানুর মুখটা দেখে রীতিমতো চমকে যাই। বলতে গেলে নানু দেখতে শ্যাম বর্ণের ছিল, কিন্তু সেই রাতে নানুর মুখটা আজও চোখে ভাসে, যা ভুলতে পারিনি আজও। দেখলাম নানুর মুখটা অন্ধকারেও দেখা যাচ্ছে, তার চেহারা দিয়ে মনে হয় সাদা আলো প্রতিফলিত হচ্ছে। তা দেখে আমি তার পাশেই ভয়ে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে যাই। সকালে নানু চলে গেল, আমিও কাউকে কিচ্ছু বলিনি।
ওই দিন বিকেল বেলায় নানুর বাড়ি থেকে ফোন আসলো, নানুকে নাকি একটি হসপিটালে আইসিইউতে রাখা হয়েছে। আমরা সবাই সন্ধ্যার সময় প্রাইভেট গাড়ি নিয়ে বগুড়া সেই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। মনটা অনেক খারাপ ছিল, তাই গাড়ির জানালা দিয়ে তাকিয়ে আছি। আর চোখে পড়লো সাদা একটা আলোর ফুলকি, যা কিনা গাড়িটা যে স্পিডে আছে ঠিক সেইভাবে 15 ফিট দূরত্বে একইভাবে যাচ্ছে। আম্মু পাশে ছিল। বললাম, কিছু দেখতে পাচ্ছ? আম্মু কিছু বলল না। সেই হসপিটালটির একটি সামনে যাওয়া পর্যন্ত আলোটা ছিল। হসপিটালের গেটের সামনে ঢুকতে তাকিয়ে দেখি আলোটা নেই। ভেতরে যেতেই শুনতে পেলাম নানু আর বেঁচে নেই। রাতে নানুর মৃতদেহ আনা হলো। রুমের ভেতর আম্মু সহ সবাই কোরআন পড়ছিলেন। আমি রুমে গিয়ে হঠাৎ করে সবাইকে নানুর সাথে আমাদের বাসায় ঘটে যাওয়া ঘটনাটা বললাম, আর রাস্তার ঘটনাটা। সবাই শুনে অবাক হয়ে বলল, তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসতেন, তাই তোমার নানু মৃত্যুর আগে তোমাকে দেখিয়ে দিয়ে গেছে আমি চলে যাচ্ছি। তুমি বুঝতে পারোনি। এই তো আমার দাদি আজ 48 দিন হয়েছে মারা গিয়েছেন। উনি থাকতো পাশেই, যেখানে আমার চাচারা থাকেন সেইখানে। কিন্তু মৃত্যুর আগের দিন আম্মুকে বলেছিলেন আমি তোমাদের বাসায় যাব আর থাকবো। দাদি কিন্তু পাশের বাসায় থাকতো। যেদিন আসে ঠিক তার পরের দিন দুপুর 11টা হবে, আমি আমার রুমে, আম্মু ডাকছে আর আমাকে বলছে তোর দাদি মনে হয় আর বাঁচবে না। দেখলাম এই জীবনের প্রথম কেউ মারা গেল, সেটা আমার হাতের উপর। আমি দেখেছি মানুষ কিভাবে মারা যায়। যখন আমার হাতের উপর আমার দাদি মারা গেল, কেমন একটা ধাক্কা খেয়েছিলাম, আমি বুঝতে পারবো না। আমি যে রুমে থাকতাম সেই রুমের বিছানাটা ছিল বক্স খাটে, আর বক্স খাটগুলো স্বাভাবিকভাবে অনেক বেশি ওজনের হয়। সময়টা ছিল 2001। তারিখটা আমার মনে নেই। রাতে ঘুমানোর পর অস্বাভাবিকভাবে ঘুম ভাঙলো ঠিক ভোরের আজানের সময়। আমার সমস্ত শরীর ঘেমে গেছে। আমি রুমের লাইট অন করলাম, আর যা দেখলাম বিশ্বাস করবেন কিনা জানি না, যা দেখলাম তা রীতিমতো অকল্পনীয়। দেখলাম আমার বক্স খাটটা যেখানে দেয়ালের সাথে লাগানো ছিল তা দেয়াল থেকে 1 হাত পর্যন্ত সরে এসেছে, আর খাটের চারপাশের মেঝেতে অনেকগুলি পাখির পালক পড়ে আছে। কয়েক ডজন পাখির পালক হবে একদম খাটটার চারপাশ ঘিরে, কিন্তু পাখির দেহের কোনো অস্তিত্ব নেই, শুধু পালক পাওয়া গেল। আম্মু আব্বুকে ঘুম থেকে ডেকে উঠালাম, দেখলাম সবকিছু। ওনারাও অবাক, এটা কিভাবে সম্ভব। পরের দিন রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম, তখন বাসায় যে টিনের জাল ছিল ঘুমের মাঝেই শুনতে পেলাম কি যেন ঝিরঝির শব্দ করে পড়ছে, আর সঙ্গে সঙ্গে শরীরটা কাঁটা দিয়ে উঠে জ্বলতে থাকে। মনে হয় আমি ঘুমন্ত অবস্থায় বিছানাতে দৌড় দেই, আর রুমে থাকা কাচের টি টেবিলটা যেটা ছিল তা ভেঙে চুরমার হয়ে যায়। আমি চিৎকার করে আব্বু আম্মুকে ডাকি, আর রুমের লাইট অন করে দেখি আমার ডান পায়ের হাঁটুর নিচে ওই টি টেবিলের কাচ বিঁধে গেছে। রক্তে সমস্ত মেঝে কার্পেট লাল হয়ে গেছে, কিন্তু কোনো প্রকারের ব্যথা বা যন্ত্রণা অনুভব করিনি। আজও জানি না কেন পায়ের ক্ষত চিহ্নটা আজও রয়ে গেছে। আম্মুর কাছ থেকে জানতে পারি কোনো এক রাতে, সময় বা তারিখটা আম্মু খেয়াল নেই, যখন বাসায় শুধু আম্মু আর আব্বু থাকতো। আমি তখন ঢাকাতে, এখনো ঢাকাতেই থাকি। তখন সেই রাতে হঠাৎ করে আব্বুর যে বড় ভাই ছিল, আনুমানিক রাত 12টার পর হবে, আম্মু শুনতে পেল তার কণ্ঠে বলছে, সাথীরা আম্মু, আমি তোমার বড় ভাই, একটু বাইরে আসতো। আম্মুর ঘুম এমনিতেই হালকা, আওয়াজ অল্প হলেও ঘুম ভেঙে যায়। আম্মু তুলারাশির জাতিকা। আম্মু চিন্তা করলো এত রাতে বড় ভাই ডাকছে, বড় ভাই আর কোনো বিপদ হলো নাকি। আব্বু কিন্তু পাশে ঘুমাচ্ছিল। আব্বুকে না ডেকে আম্মু দরজা খুলেন, আর বারান্দার গেটটা যেটা আছে সেখানে দাঁড়াতে চোখ পড়লো মেইন গেটটার সামনে। আম্মু দেখলো সাদা পাঞ্জাবি পরা, বেশ লম্বাটে আর বেশ বড় সাদা দাড়িওয়ালা একজন মানুষ দাঁড়িয়ে আছে, আর হাত দিয়ে ডাকছে আর বলছে, মা
এইদিকে এসো, তোমার সাথে জরুরি কথা আছে। আম্মু ব্যাপারটাকে অস্বাভাবিক বুঝতে পেরে আস্তে করে দরজাটায় রুমে এসে লাগিয়ে দিয়ে শুয়ে পড়ে। আজ পর্যন্ত আমার বাসায় আমার যে পোষা প্রাণীগুলো ছিল, কুকুর আর বিড়াল ছিল, বড় হতেই তারা হঠাৎ করেই বাসা থেকে হারিয়ে যায়, সমস্ত গ্রাম খুঁজেও পাওয়া যায় না। এই ব্যাপারটা সবাই জানে, কেন হারিয়ে যায় আমার আর আমার ফ্যামিলির জানা নেই। আমার বাসায় এখন পর্যন্ত দুজন হারিয়ে যাওয়া ছোট্ট ছেলে এসেছিল। একজন এসেছিল 1985 সালে, যা আমি আব্বু আম্মুর কাছ থেকে জানতে পারি। আরেকজন এসেছিল 2004 সালে। তারাও 15-20 দিন থাকার পর হঠাৎ করে হারিয়ে যায় বাসা থেকে। প্রতিটি ঘটনা একদম ভোরে, না হয় ঠিক সন্ধ্যেবেলায়। এই সময়টায় বাড়ির বাইরে পা রাখতেই সব হারিয়ে গিয়েছিল, পোষা প্রাণীগুলো আর ছোট্ট ছেলেগুলো। এখনো রাতে ঘুমোলে ঠিক রাত 12টার পর আমার নাকে কেমন যেন সুগন্ধ পাই, আর কে যেন জানালার পাশে ফিস ফিস করে কিছু একটা বলতে চায়। অনেক চেষ্টা করেছি জানতে পারিনি। রুমের একটি জানালায় কান পেতে শুনতে গেলে অন্য জানালা থেকে ফিস ফিস আওয়াজ পাওয়া যায়, কিন্তু বুঝতে পারি না মানুষ না অন্য কিছু। আওয়াজটা কিন্তু রাত 12টার পর থেকে 2টা পর্যন্ত হয়। আমার আব্বু একজন সরকারি কৃষি ঊর্ধ্বতন কর্মকর্তা, কিন্তু অবাক করা ব্যাপারটা হলো আমার আব্বুর হাতে যে সমস্ত গাছ আজ অব্দি রোপণ করেছেন তা কোনোদিন হয়নি। সব গাছ 1 মাস পর মারা গেছে। এখন যে বাসায় গাছগুলো আছে সব আম্মু আর আমি লাগিয়েছি। বাড়ি থেকে গিয়ে প্রতিটি ঘটনায় যে প্রশ্ন সৃষ্টি হয়েছে তার উত্তর আর সমাধানের জন্য কিছুদিন আগে আমার আব্বু একজন প্যারানরমাল এক্সপার্টের কাছে যান, কারণ এর প্রভাব শুধু আম্মু আর আমার ওপরেই সবচেয়ে বেশি পড়ছে। সমাধানের কাজ এখনো চলছে। আরো কিছু ঘটনা ঘটে গেছে যা বলার নিষেধ আছে, যদি ক্ষতি হয়ে যায়। এই জন্য এখন বলতে পারবো না। যদি সমাধান হয় আমি অবশ্যই আপনাদের জানাবো। আরো অনেক ঘটনা আছে, আমি লিখে পাঠাবো। সবাই ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। এরপরে তিনি তার ফোন নাম্বারটা দিয়েছেন। তো এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমি ঘটনাটা শুরু করছি। ঘটনাটি ঘটে 2002 সালের দিকে। তখন আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়ার ছাত্র। আমাদের ডিপার্টমেন্ট থেকে কুমিল্লায় শিক্ষা সফরে যাওয়ার সিদ্ধান্ত হয়। তখন ছিল ডিসেম্বর মাস, কনকনে শীত পড়েছিল। যেহেতু কুষ্টিয়া থেকে গাড়ি রাতে ছেড়ে মাগুরার ওপর দিয়ে ঢাকায় যাবে, তাই আমার গ্রামের বাড়ি মাগুরাতে চলে আসি। বন্ধুদের সাথে সেইভাবেই কথা হয় যে রাত আনুমানিক 10টা নাগাদ মাগুরার ঢাকা স্ট্যান্ডের কোন একটি হোটেলে গাড়ি দাঁড়াবে। আমি ওখান থেকেই ওদের সাথে গাড়িতে উঠব। ওরাও রাতের খাবার দাবার ওই হোটেলে সেরে নেবে। আমাদের গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার টুপিপাড়া নামক একটি গ্রামে, যা শহর থেকে 12 কিলোমিটার দূরে। যাতায়াত ব্যবস্থা ভালো, পাকা রাস্তায় নিয়মিত টেম্পু ও বাস চলাচল করে। রাত 10টা থেকে 11টা পর্যন্ত শ্রীপুর থেকে মাগুরা যাওয়া তেমন কোনো বিষয়ই নয়, সর্বোচ্চ 1 ঘন্টা লাগে। তাই আমি বাড়ি থেকে রাতের খাওয়া দাওয়া সেরে বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রাত 8টা নাগাদ বাড়ি থেকে বের হই। আমাদের বাড়ি থেকে শ্রীপুর বাজার 1 কিলোমিটার, ওই পর্যন্ত ভ্যান বা হেঁটে যেতে হয়। তারপর শ্রীপুর থেকে টেম্পুতে মাগুরা। আমি খুব নিশ্চিন্ত মনে বাড়ি থেকে বের হলাম। একই শীতের রাত, তার উপরে ভরা পূর্ণিমা, চাঁদের আলো আর হিম হিম পরিবেশের ভেতর দিয়ে আমি চিরচেনা গ্রামের পথে হেঁটে চললাম। কোনো ভ্যান পাইনি। হাঁটতে হাঁটতে গ্রামের ঈদগাহ পর্যন্ত চলে এলাম। ঈদগাহের পেছনেই আছে গ্রামের গোরস্থান। সেটা রাস্তা থেকে একটু দূরে। ওসব নিয়ে আমার কোনো ভাবনা চিন্তা করার কারণে ছিল না। আমি শিওর রাস্তায় আমি ছাড়া আর কেউ নেই। থাকলে অবশ্যই আমি দূর থেকে দেখতে পেতাম। যখন হাঁটতে হাঁটতে আমি ঈদগাহ ও গোরস্থান পার করছি, হঠাৎ দেখি
2-3 হাত দূরে রাস্তার উপরে ঘোড়ার পা, তবে তা ধোয়ার কুণ্ডলি পাকানো। আগরবাতি জ্বালালে যেমন ধোয়া খেলে, বিভিন্ন আকৃতির সৃষ্টি হয়, ঠিক তেমনি ঘোড়ার পায়ের আকৃতি আমার নজরে এলো। ওই পা লক্ষ্য করে আমি যখন ওপরের দিকে তাকালাম, দেখি বিশাল একটি ঘোড়া আমার সামনে দাঁড়ানো, তবে সেটা ধোঁয়ার মতো। ওটা দেখেই আমার সারা গায়ের লোম দাঁড়িয়ে গেল, ভয়ে আমার মাথার চুল সব যেন খাড়া হয়ে গেছে। সেই সাথে প্রচন্ড রাগও হচ্ছে। রাগে, ভয়ে, দিশেহারা হয়ে আমি তাৎক্ষণিকভাবে আল্লাহু আকবার বলে 2 থেকে 3 বার চিৎকার করে উঠলাম এবং মনে মনে ধরে নিলাম ওর থেকে মুক্তি পেতে গেলে এটাই আমার একমাত্র অস্ত্র। আমি বারবার চিৎকার করে আল্লাহু আকবার বলছি। ঠিক তখনই দেখি আমার সামনে ফাঁকা রাস্তা, কোথাও কেউ নেই, তবে 2 বাচ্চা ছেলে মেয়ে হেঁটে যাচ্ছে আর আমার চিৎকারে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজেও তখন একটু লজ্জা পেয়ে যাই। চুপ করে আবার হাঁটতে থাকলাম, ভাব দেখালাম যেন কিছুই হয়নি। পরে শিক্ষা সফর থেকে ফিরে বাবা মাকে আমি ঘটনাটা বলেছিলাম। বাবা মা বলেছিলেন ওই জায়গাটা নাকি আসলেই এরকম ভৌতিক, প্রায় কেউ না কেউ ওখানে ভয় পায়, কিছু না কিছু দেখে। এটাই ছিল আমার ঘটনা। ভালো লাগে। আমাদের লিসেনার রহমত চাচা তখন কুষ্টিয়ার এক গহীন গ্রামে থাকতেন। গ্রামটি ছিল বন জঙ্গলে ঘেরা। সেই গ্রামে একটা ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। রাতে কেউ একা বের হলে আর ফিরত না, পাওয়া যেত শুধু তার রক্তশূন্য দেহ। গ্রামবাসী বলত কোনো এক পুরনো জাদুকর তার অমরত্বের সাধনার জন্য গ্রাম থেকে রক্ত বলি নিচ্ছে। রহমত চাচা ছিলেন সাহসী মানুষ। তিনি একদিন রাতে হ্যারিকেন হাতে পাশের গ্রাম থেকে ফিরছিলেন। রাত তখন প্রায় 2:30। চারপাশ নিঝুম, শুধু গাছের পাতায় বাতাসের শিউরাতে মানুষ তুলে শু, গাছের পাতায় বাতাসের শঁ শঁ শব্দ, আর দূরে কোনো শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ তিনি অনুভব করলেন তার ঠিক পেছনে কেউ একজন ভারী পায়ে হাঁটছে। তিনি হ্যারিকেনটা উঁচিয়ে ধরলেন, কিন্তু ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখতে পেলেন না। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা বিকট ঘত ঘত শব্দ ভেসে এলো। রহমত চাচা যখন তার হ্যারিকেনটা সেই ঝোপের দিকে তাক করলেন, তার কলিজা শুকিয়ে গেল। তিনি দেখলেন এক বিভৎস দানব দাঁড়িয়ে আছে। দানবটার শরীর মানুষের মতো হলেও তার হাত পা অস্বাভাবিক লম্বা, নখগুলো ব্লেডের মতো ধারালো, আর তার চোখ দুটো আগুনের গোলার মতো লাল হয়ে জ্বলছে। আর সারা শরীর থেকে কাঁচা রক্তের দুর্গন্ধ বের হচ্ছিল। দানবটা রহমত চাচার দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি দিল। রহমত চাচা দেখলেন সেই দানবটার মুখে সারি সারি কুকুরের মতো ধারালো দাঁত। সে এক লাফে রহমত চাচার সামনে এসে দাঁড়ালো। রহমত চাচা কাঁপতে কাঁপতে নিজের সাথে থাকা ছোট ছুরিটা বের করলেন, কিন্তু দানবটা এক থাবায় হ্যারিকেনটা আছাড় দিয়ে ভেঙে ফেলল। অন্ধকারে দানবটার লাল চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। সে রহমত চাচার ঘাড় লক্ষ্য করে হাত বাড়াল। ঠিক তখনই বনের ভেতর থেকে এক অমানুষিক গর্জন শোনা গেল। মনে হল আরও অনেকগুলো ছায়া চারপাশ থেকে ঘিরে ধরছে। রহমত চাচা মরার আগে শেষবারের মতো তার সাথে থাকা তসবিহ বের করে জোরে দোয়া পড়তে শুরু করলেন। সাথে সাথে সেই দানবটা এক বিকট আর্তনাদ করে পেছাতে লাগল। মনে হল কোনো এক অদৃশ্য শক্তি তাকে বনের গভীরে টেনে নিয়ে যাচ্ছে। পরদিন সকালে রহমত চাচাকে গ্রামের রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তার জামা ছিঁড়ে চৌচির হয়ে গিয়েছিল, আর সারা শরীরে নখের আঁচড় ছিল। গ্রামের সেই জাদুকরের বাড়িটা গিয়ে দেখা যায় সেখানে কারো লাশ নেই।
শুধু দেওয়ালে রক্ত দিয়ে সেই দানবটার ছবি আঁকা। রহমত চাচা আজও রাতে একা হ্যারিকেন নিয়ে বের হতে পারেন না। আজও অমাবস্যার রাতে তিনি বনের ওপার থেকে সেই পৈশাচিক ঘোঁত ঘোঁত শব্দ শুনতে পান। অন্ধকার রাতে যখন আপনি ভাবেন আপনি একা, তখন হয়তো আপনার ঠিক পাশেই কোনো ছায়া দাঁড়িয়ে থাকে। রহমত চাচার সেই ভয়ঙ্কর রাত আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর অনেক কিছু আজও মানুষের অজানা। আপনার সাথেও কি এমন কিছু ঘটেছে? দেরি না করে আমাদের ইমেইলে লিখে পাঠিয়ে দিন। প্রতিদিন রাত 9:15 এরকম হাড়হিম করা ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেশি বেশি শেয়ার করুন আজকের এই বিভীষিকা। সাবধানে থাকুন, দেখা হচ্ছে আগামী পর্বে।